আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদের নিয়ে ঘুরবো বাংলাদেশের অন্যতম একটি জেলা নাটোর। দেখেন, নাটোর জেলার যে রাজধানী ছিল পুরাতন, সেই রাজবাড়ি টিকিট নিয়ে নিলাম। আজকে ঘুরে ঘুরে আপনাদের নাটোরের রাজবাড়ির কাহিনী দেখাবো এবং নাটোরের রাজবংশের কিছু ইতিহাস তুলে ধরবো। প্রথমে যে ভিডিওটা দেখলেন, একজন মুরব্বী বসে আছে। উনার কাছে ইতিহাস সম্বন্ধে কিছু বই আছে, উনি এই বইগুলো বিক্রি করেন। চলুন, মূল পাঠক থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। একটা টিকিট নিয়েছি, আমরা ভিতরে ঢুকবো এবং পুরো ভিডিওটা দেখবেন আশা করি। এবং নাটোর জেলার বাসিন্দা হলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। আমরা যারা নাটোরবাসী আছি, নাটোর জেলায় জন্ম যাদের, তারা অবশ্যই আমাদের মাতৃভূমি নাটোর জেলা হিসাবে জেলাটিকে অবশ্যই ভালোবাসবো। কারণ আমাদের নাটোরে আছে বিশাল আকৃতির একটি ইটালিয়ান থেকে আমদানিকৃত ঘড়ি, যা নাটোরের রাজবংশের সেই নটরাজ আমলের ১৯০০ ১৭০৬ খ্রিস্টাব্দের রাজা দয়ারাম সৃষ্টি করেছিলেন এই বাসাটি এবং এই রাজপ্রাসাদটি। ঠিক ৩ তলা ৪ তলার মতন উঁচু জায়গাতে ঘড়িটি অবস্থিত। ইটালি থেকে আনা, তাই বলে এই ঘড়িটির নাম দেওয়া আছে ইটালিয়ান ঘড়ি। এখনো সঠিক টাইম দিচ্ছে, সাউন্ডটা একটু কম হচ্ছে। চলুন আমরা চলে আসলাম মূল ফটকের ভিতরে। আমার চোখের সামনে দেখছেন, এটা একটা কামান। কামানটির বৈশিষ্ট্য আপনাদের তুলে ধরলাম। দেখেন ভিতরে কত সুন্দর, সরু এবং খুবই শক্ত। আগে এগুলা ব্যবহার করা হতো ঘোড়া দিয়ে অথবা হাতি দিয়ে টেনে। ৪ চাকা লাগানো ছিল, এগুলা টানা হতো। আর পিছন থেকে ধুমা বাড়াইতো, আর এখানে হিট দিলে এগুলা গোলা ছুটতো। ১৭০০ ১৭৯৯ খ্রিস্টাব্দের দিকে এটা তৈরি। আমরা এটুকুই পেলাম এখানে। দেখেন ৩১03 কামানটির গায়ে লেখা আছে কত সুন্দরভাবে, উত্তরা গণভবন, নাটোর। উত্তরা গণভবনে নাটোর সৃষ্টির লগ্নে খুঁজতে গেলে পাওয়া যাবে এখানে। বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে ১৯৭২ সালে, তখন থেকে শেখ মুজিবুর রহমান, বাংলার বঙ্গবন্ধু, তখন একটি রাত যাপন করেন ওখানে। তাই তাকে নাম দিয়েছিলেন উত্তরা গণভবন। গণভবন নাম দিয়েছিলেন ঢাকার গণভবনের থেকে দ্বিতীয় গণভবন এই আমাদের নাটোর জেলা। আর এই নাটোর জেলার যে গণভবনের যে মালিক ছিলেন, সে ছিলেন রাজা দয়ারাম। রাজা দয়ারামের ছিল কনিষ্ঠ পুত্ররা এবং তাদের জন্য ছিল সুবিশাল অট্টালিকা এবং ছিল তাদের রাজত্ব। তাই নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো, পুরো ভিডিওটা দেখবেন। আর নাটোরের যেসব প্রাচীন কীর্তি এবং দেশ বিদেশের পর্যটক ও দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে উত্তরা গণভবন, সেগুলোর মধ্যে উত্তরা গণভবনের তোরণ চমৎকার মনোরম। মূল ফটকের মাঝখানের উপরের অংশে ইটালিয়ান ঘড়ি আছে। ইটালির ফ্যারেস থেকে দিঘাপতিয়া রাজা এই ঘড়িটি এনেছিলেন বলে এটি ইটালিয়ান ঘড়ি নামে পরিচিত। ঘড়িটি এখনো সচল। নিরবিচ্ছিন্ন ঘণ্টার ধ্বনির মাঝে এখনো নাটোরবাসীকে সময় জানিয়ে দেয় ঘড়িটি। তবে আগের চেয়ে একটু শব্দ কম হচ্ছে। উত্তরা গণভবনের কথা বলতে গেলে দিঘাপতিয়া রাজা মহারাজের ইতিহাস অবলম্বন করতে হয়। দিঘাপতিয়া রাজা ও জমিদার রাজপ্রাসাদই হলো বর্তমানের উত্তরা গণভবন। নাটোর জেলার দিঘাপতিয়া যে ছিলেন বরেন্দ্র ভূমির এক উজ্জ্বল জনপদ। পুরনো স্মৃতি বিজড়িত এই জায়গাটি নাটোর শহর থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তরে অবস্থিত। দিঘাপতিয়া জায়গাটি রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম, তার জন্মস্থান সিংড়া, নাটোরের সিংড়া থানার কলম গ্রামে। কবির ভাষায় লিখেছিলেন, যদি বিল দেখতে চাও চলন, গ্রাম দেখতে চাও কলম। সেই কলম গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সেই মহারাজা দয়ারাম। রাজা রাজজীবন ও রানী ভবানীর একান্ত অনুগত কর্মচারী ছিলেন দয়ারাম রায়। পরে তিনি দেওয়ান বা মন্ত্রী হন। আনুমানিক ১৭০৬ খ্রিস্টাব্দে দয়ারামকে রাজা রামজীবন কিছু জমি দান করেন। বাসস্থান নির্মাণ করে বসবাসের নিমিত্তে মুর্শিদাবাদের নবাব মুর্শিদ কুলি খাঁ খুশি হয়ে তাকে দয়ারায়ণ উপাধিতে ভূষিত করেন।
সেই থেকে নৌখিলা পরগনা লাভ করেন। পুরস্কার হিসাবে রাজা রামকান্তের নিকট থেকে। এই নওখিলা বা নওকিল্লা পরগনা হলো দিঘাপতিয়া রাজবংশের প্রথম জমিদারি। নওখিলা বর্তমানে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার চান্দনবাইসা এলাকা। নাটোরের রাজার দেওয়ান থাকাকালেই দয়ারাম রায় রাজা রামজীবন ও মুর্শিদ কুলি খাঁ নিকট থেকে কয়েকটি পরগনা লাভ করেন। সেগুলো হলো ভুতুরিয়ার তরফ নন্দকুঞ্জা, যশোরের মহল কালনা এবং পাবনা জেলার তরফ সেলিমপুর। ৫ কন্যা ও ১ পুত্র রেখে ১৭৬০ সালে ৮০ বছর বয়সে মারা যান দয়ারাম। দয়ারাম দীঘাপতিয়া রাজবাড়ির স্থপতি। ১৭৩৪ সালে এই রাজবাড়িটি নির্মাণ করেন তিনি। দয়ারাম প্রতিষ্ঠিত দীঘাপতিয়া রাজবাড়ির সুরম্য অট্টালিকা, বাগান, মন্দির প্রভৃতি ১৮৬০ সালের দিকে নতুন করে নির্মাণ করেন রাজা প্রসন্ননাথ রায়। রাজা প্রসন্ননাথ রায় ছিলেন দয়ারামের দত্তক পুত্র। ১৮৯৭ সালে ১২ জুন বিকালে ঘটে যায় প্রচণ্ড ভূমিকম্পে দীঘাপতিয়া রাজবাড়িটি, মন্দির এবং অন্যান্য স্থাপনা ধ্বংস হয়ে গেলে আনুমানিক ১৮৯৭ সাল থেকে ১৯০৮ সাল পর্যন্ত সময়কালে বিদেশি কৌশলী, চিত্রশিল্পী ও স্থাপত্যীয় কারিগর মিস্ত্রি দ্বারা রাজা রামনাথ রায় নতুন আঙ্গিকে গড়ে তোলেন সুসজ্জিত রাজবাড়ি, দৃষ্টিনন্দন বেলাবয় সুদৃশ্য বাগান, ক্লাব, লাইব্রেরি, ডাকঘর, দাতব্য চিকিৎসালয় ইত্যাদি। দীঘাপতিয়া দৈনিক বাজার, অর্ধ-সাপ্তাহিক হাট প্রভৃতি চালু করেন রাজা রামনাথ রায়। ১৯৬৬ সালে এই রাজপ্রাসাদটি পূর্ব পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে আসে। পূর্ব পাকিস্তান সরকার দীঘাপতিয়া রাজবাড়িতে প্রতিষ্ঠা করেন গভর্নর হাউস। তৎকালীন গভর্নর আব্দুল মোনায়েম খান ১৯৬৭ সালে ২৪শে জুলাই গভর্নর হাউস উদ্বোধন করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের সরকার এটিকে উত্তরা গণভবন হিসাবে প্রতিষ্ঠা করেন। দীঘাপতিয়ার শেষ রাজা ছিলেন রাজা প্রতিভানাথ রায়। দীঘাপতিয়ার রাজা জমিদারিগণ ১৭১০ সালে থেকে ১৭৪৭ সাল পর্যন্ত রাজ্য শাসন করেন। ৪১.৫১ একর জমির উপরে নির্মিত এই রাজবাড়িটির চারিদিকে রয়েছে সুউচ্চ প্রাচীর এবং গভীর পুকুর। এই গভীর পুকুরগুলো এলাকাবাসী দিঘি বলে। বড় বড় রাজপ্রাসাদের চতুর সাইডে এরূপ দিঘি অবস্থান লক্ষ্য করা যায়। সেকালে দিঘিগুলোর গুরুত্ব ছিল ব্যাপক। বহিঃশত্রুর আক্রমণ হতে আত্মরক্ষা, স্নান করা, বস্ত্রাদি ধৌত করা, মৎস্য শিকার, আহরণ, শোভাদর্শন ইত্যাদি উল্লেখযোগ্য। মূলত পুকুরগুলো খুবই জরুরি ছিল শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য। আপনাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো, ভিডিওটি কন্টিনিউ করবেন এবং অবশ্যই নাটোরবাসী হলে ভিডিওটি শেয়ার করবেন। যাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা পুরাতন ঐতিহ্য এবং নতুন কিছু নিয়ে ইতিহাস ঘাটাঘাটি করে আপনাদেরকে দেখাবো দেশ এবং বিদেশের। আজকে আছি বাংলাদেশের নাটোর জেলার উত্তরা গণভবনের দ্বিতীয় পর্বতে। প্রথমে আমাদের আরেকটা ভিডিও দেওয়া আছে নাটোর রাজবাড়ি নিয়ে। আমাদের আরেকটা ভিডিও কিছুদিনের ভিতর আসবে। এখন যেটা দেখছেন এটা হচ্ছে রানীমহলের রানীর ঘাট। এখানে রানী সাহেবা গোসল করতেন। রানী সাহেবা গোসল করতেন এত সুন্দর স্বচ্ছ, এখনো এত দিন হয়ে গেল তারপরে দেখতে অপূর্ব সৌন্দর্যময়, এবং পুকুরগুলো পরিচালিত না হওয়ায় কেমন জানি ময়লা হয়ে গেছে। নিচে অনেক মাছ, ছোট ছোট পুঁটি মাছগুলো চকচক করছিল। ক্যামেরাতে ধরা পড়েনি কিন্তু আমি নিজ চোখে দেখছিলাম। দেখেন রৌদ্র উজ্জ্বলটা কেমন, ঠিক দুপুরবেলা ভিডিওটা করা আপনাদের জন্য। একদম বেলা ১টা থেকে ১:৩০টার ভিতরে ভিডিওটা করেছিলাম সবাইকে, যাতে উজ্জ্বল মুহূর্তটা দেখাইতে পারি নাটোর জেলার। এইখান দিয়ে ঠিক রানী সাহেবা এই পুকুরটাতে যাইতেন গোসল করার জন্য। আছে কয়েক ধরনের পুকুর। রানীর পুকুর, বান্দির পুকুর,
এবং অন্যান্য ড্রাইভারদের পুকুর এগুলা মিলিয়ে মোট ৫ থেকে ৭ টি পুকুর আছে এখানে এবং বিশাল আকৃতির আম গাছগুলো আছে এখনো বিদ্যমান। শত বৎসর কি হাজার বছর বয়সী গাছগুলো এখনো আছে এবং নতুনভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন বাংলাদেশ নাটোর জেলা কর্তৃপক্ষ। সুবিশাল নাটোর জেলার একটি পুরাতন ঐতিহ্য মুঘল সাম্রাজ্যের আমলের সেই রাজবাড়িটি আপনাদের মাঝে তুলে ধরতে পেরে নিজেকে বড় গর্বিত মনে করছি। যে পুকুরটা দেখছেন এর অপর সাইডে আছে সুন্দর সুবিশাল প্রাচীর। দূর থেকে দেখছিলেন হয়তোবা সাদা দেখা যাচ্ছিল সেটাই সুবিশাল প্রাচীর এবং অগভীর পুকুর। এই অগভীর পুকুরগুলাতে আছে কিছু কিছু ছোট ছোট ঘাট এবং বড় ধরনের শান করা ঘাট। আছে বড় বড় আকৃতির মাছ এবং আছে সুন্দর একটি হরিণশালা। এখানে কতগুলো হরিণ সুন্দরভাবে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে, ঘুরছিল। তাও আমরা আপনাদের জন্য ভিডিওতে তুলে ধরলাম। হরিণগুলো দেখতে অপূর্ব, কি সুন্দর দেখতেই না লাগে নিজ চোখে যখন নাটোরে আসবেন। অবশ্যই ভ্রমণ প্রিয়াসু বন্ধুরা চলে আসবেন নাটোর জেলার গণভবনে। কিভাবে আসবেন নাটোরে? নাটোর জেলা যেখান থেকে আসেন নাটোর মাদ্রাসা মোড়ে নামবেন। মাদ্রাসা মোড় থেকে অটো বা বুরাক গাড়ি অথবা টোটো, ভ্যান গাড়ি, রিক্সা যাইতে ১০ থেকে ১৫ টাকা ভাড়া নেবে। ২ থেকে ৩ কিলোমিটারের রাস্তা। উত্তরা গণভবন বললেই নিয়ে যাবে এবং একটা উত্তরা গণভবন আরেকটা আছে নাটোর রাজবাড়ি। নাটোর রাজবাড়িটা ঠিক নাটোর মাদ্রাসা মোড় থেকে কিছু দূর গিয়েই ভিতরের দিকে চলে গেছে। ওটা একটু দূরত্ব যতটুকু, এদিকে গণভবনটার দূরত্ব ততটুকু। নাটোর জেলাতে ২টা রাজবাড়ি। একটা বৃহত্তম উত্তরা গণভবন এবং আরেকটি আছে নাটোর রাজবাড়ি। দুটাই শাখা দুজনের। মালিক পক্ষ একই, ২ জায়গায় ২টো রাজবাড়ি। দেখছিলেন আপনাদের দেখাচ্ছিলাম রাজবাড়ির চিড়িয়াখানার অংশটি। এখানে রাজবাড়ির কিছু সৌন্দর্য বাড়ানোর জন্য করা হয়েছে চিড়িয়াখানা এবং পুকুরের পানিগুলো দেখছেন কত সুন্দর নীল আকার ধারণ করছে। পুকুরগুলোর নাম শুনলে মাথায় নষ্ট। ব্যাপক সুন্দর, সুন্দর পুকুর। যেমন আছে রানীর পছন্দ, কুমারবাহার, মহারাজ, ফলজি, জীবন ঠান্ডা, বসুন্দরী, জামাই ভোলানো প্রভৃতি পুকুর দিঘি নামে পরিচিত। সেই পুকুরগুলো আপনাদের দেখাচ্ছিলাম ঘুরে, ঘুরে। অনেক গভীরতা পুকুরগুলো। কারণ আগে রাজারা জানতো তাদের শত্রুর আক্রমণ থেকে বাঁচতে গেলে এটাই একটা পথ। হঠাৎ করে কেউ ঢুকতে পারবে না এই চৌকির ভিতরে। পুকুরগুলাকে তখন চৌকি বলা হয়। একটা একেকটা সাইটে একেকটা চৌকি বলা হয়। এখন দেখছিলেন উত্তরা গণভবনে চিড়িয়াখানা। এখানে দর্শনার্থীদের দেখার জন্য কিছু পশু পাখি রাখা আছে। আপনারা ভ্রমণ প্রিয়াসু বন্ধুরা যারা আছেন যেখান থেকে দেখেন অবশ্যই এখানে আসবেন। উত্তরা গণভবন। আমাদের নাটোর জেলার ঐতিহ্য এবং বিশাল রাজশাহী বিভাগীয় প্রধানের রাজধানী ছিল নাটোর। সে রাজশাহীর রাজধানী ছিল নাটোর। আজকে আমাদের বিভাগ হয়েছে রাজশাহী, কিন্তু জেলা হয়ে গেছে নাটোর। সেই নাটোর থেকেই পুরোটা পরিচালনা করা হতো। নাটোর থেকে কতদূর এরিয়া পরিচালনা করা হতো তাও আপনাদেরকে বলছি। জমিদারি ছিল বাসেদাবপুর, আমহাটি, আদদিঘা, পুঠিয়া, দেবত্বগালিয়া, হালসা, মাঝগ্রাম, থাইপাড়া ইত্যাদি স্থানে স্মৃতি, বাল্যকরণ, দর্শন এবং আয়ুর্বেদিক প্রভৃতি শাস্ত্র চর্চাও করতেন এবং মুর্শিদাবাদ থেকে রাজ্য পরিচালনা করা হতো। নাটোর জেলা কুষ্টিয়া, যশোর, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ এইগুলা নিয়ে গঠিত ছিল বিশাল আকৃতির একটি নাটোরের রাজধানী। রাজশাহী বিভাগের প্রায়টাই ছিল নাটোরের রাজধানী। মানে নাটোর ছিল এগুলোর রাজধানী। দেখছিলেন বাংলাদেশে বর্তমানে উত্তরা গণভবন নামে পরিচিত যে রাজবাড়িটা, সে রাজা দয়রামের বংশধরের তৈরি। সেই রাজবাড়ি থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম রাজা সাহেবরা কিভাবে দিন যাপন করতেন এবং বিশেষ করে কিছু ইতিহাস তুলে ধরলাম আপনাদের বোঝার জন্য। আর সম্পূর্ণ ইতিহাস দেখতে চাইলে আপনাদেরকে
নাটোর জেলা সেক্টর অথবা নাটোর জেলার ইতিহাসের কোনো বই থেকে নিতে হবে। কারণ সম্পূর্ণ ইতিহাস বলে শেষ করা যাবে না। রাজাদের বংশধর বাংলাদেশ থেকে ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং ভারতের কিছু কিছু অঙ্গ নিয়ে গঠিত ছিল আমাদের এই নাটোর রাজ্য। নাটোর রাজ্য বৃহত্তম একটা ছিল। যে ঘরটা আপনাদের সামনে দেখছেন এই ঘরটা ছিল যুবরাজদের এবং নিচে যে ছোট ছোট খুলফির মতন দেখছেন এগুলা ছিল কারাগার। এবং সামনের যে ফুলগুলো গাছগুলো দেখছেন এগুলা দেশের বাইরে থেকে কোথা থেকে এনে রাজা সাহেব এখানে লাগিয়েছিলেন, আজও বিদ্যমান। এবং সুন্দরভাবে মাঠগুলো দেখেন, হাঁটা চলার জন্য পরিষ্কার এবং বাড়িগুলো ইটালিয়ান সৌন্দর্যে করা ছিল। আজও বিদ্যমান সেই ইটালিয়ান সাম্রাজ্যের থেকে ইঞ্জিনিয়ার এনে তখনকার রাজা সাহেব এই বাড়িগুলো তৈরি করেছিলেন। তাহলে আজকে বর্তমান আমল থেকে তাদের মাথায় কতটা শক্তিশালী ব্রেন ছিল যে ইটালিয়া থেকে ইঞ্জিনিয়ার এনে বাংলাদেশে এই নাটোর রাজ্য তৈরি করার কাজে ব্যবহার করার জন্য। দেখছিলেন বন্ধুরা উত্তরা গণভবন, ঠিক রৌদ্রোজ্জ্বল দিন, ঠিক দুপুরবেলা ভিডিওটা করছিলাম আপনাদের জন্য, যাতে আমরা নাটোর জেলার জনগণ জানতে পারি যে আমাদের নাটোরে সুন্দর একটা রাজবাড়ি আছে। রাজা সাহেব ছিলেন এখানে কোনো এক সময়। কারো রাজার অধীনে আমরা এখন নেই, কিন্তু আমরা গণতন্ত্রে আছি। এখানে অনেকেই দেখেন টিকটক করছে অথবা অনেকেই ছবি তুলছেন। দেখাচ্ছিলাম যা ক্যামেরায় জুমে। দেখছেন পেশাদার কিছু ক্যামেরাম্যানও এখানে বিদ্যমান। যা অর্থের বিনিময়ে তারা ছবি বা ভিডিও বানিয়ে থাকেন। তা আমার ক্যামেরায় ধরা পড়ে গেছে, আপনাদের দেখাচ্ছিলাম। আর মূল ফটকটা ঠিক এটাই। এবং পাশে দাঁড়িয়ে আছে যে গাছগুলো সুবিশাল, কত বছর আগের জানা নেই। তবে এগুলা সব বাহির থেকে আনা। আর দেখছিলেন জ্বলজ্বল করে নক্ষত্রের মতন উড়ছিল বাংলাদেশের ফ্ল্যাগটি উপরে। আর যে চকির কথা বললাম, এই যে ডানে বামে ২ সাইডে যে পুকুরগুলা দেখছেন, বিশাল গভীরতা এবং রাজাদের বাড়িতে অবশ্যই যাতে শত্রুর আক্রমণ না হয় তার জন্য এই চকিগুলা করা। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো কিছু পেতে গেলে আমাদের ভিডিওটা দিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন। বিশেষ করে চ্যানেলটি একদম নতুন, পুরাতন চ্যানেলটি আপাতত যেকোনো ত্রুটির জন্য বন্ধ আছে। বর্তমান চ্যানেলটির নাম মুজিবর ভাই ১। আমি উপরে লিখে দিব, আপনারা প্রয়োজনে সাবস্ক্রাইব করে নেবেন। উত্তরা গণভবন নাটোর থেকে আমি বিদায় নেব কিছুক্ষণের মধ্যে। তা শেষ বিদায়টা নেওয়ার জন্য আপনাদের সাথেই যাচ্ছি। চলুন দেখাচ্ছি উত্তরা গণভবনের যে মেন ফটক, যে গেটটা আজও বিদ্যমান, আয়নার মতন চকচক করছিল সেই ১৭০৬ খ্রিস্টাব্দে কি ১৬০৬ খ্রিস্টাব্দে তৈরি করা, সেই হচ্ছে মুঘল সাম্রাজ্যের আমলের আগে থেকেই আপনাদের এই গেটটা তৈরি করা। তখনও ইটালিয়ান থেকে কিভাবে কোন পথে কেন এনেছিলেন এই ঘড়িটা রাজা সাহেব, এটাও একটা বিশ্লেষণের ব্যাপার। কিন্তু আমি যখন ভিডিওটা করছিলাম টাঙাস টাঙাস ঘড়িটা বাড়ি দিচ্ছিল এবং নির্মাণ কাজ চলছিল সুন্দরভাবে। কিছু কিছু জায়গায় সৌন্দর্যভাবে নির্মাণের কাজ চলছে। দেখেন উপরে যে ঘড়িটা আছে বাংলাদেশ পতাকার নিচে, স্বচ্ছ ঘড়িটা এখনো সঠিক টাইম দিচ্ছে। সঠিক টাইমের সময় আমার ঠিক আজান দিচ্ছিল জোহরের। আমি ভয়েসটা বন্ধ করে দিয়ে আপনাদেরকে আলাদা ভয়েস দিলাম বোঝার জন্য। এটা ঠিক মূল ফটক, এই ফটক দিয়ে ঢুকতে হবে এবং জনপ্রতি মাত্র ৳৩০। দেখেন বাংলাদেশের স্বাধীন বাংলার পতাকা উড়ছে আকাশে, আঙুল দিয়ে দেখাচ্ছিলাম আপনাদেরকে। এবং পতাকাটার নিচেই আছে সেই ইটালিয়ান ঘড়ি, যা আজও দিয়ে যাচ্ছে টাইম। টং, টং করে বাজছে ঘন্টার পরে ঘন্টা। এবং নির্মাণ কাজ চলছিল ঠিক এই গেটটিতে। এবং আমার মতন অনেক পর্যটক ব্যক্তিরা আসছেন এখানে। প্রবেশ মূল্য মাত্র ৳৩০। এখানে দেখেন মূল ফটকের বাহিরে অনেক ব্যক্তিরা চলে আসছেন উত্তরা গণভবন।
মানে নাটোর রাজবাড়ি দেখার জন্য। বাহিরের দৃশ্যটা দেখতে অপূর্ব, খুবই সুন্দর, খোলামেলা এবং শৃঙ্খলামুক্ত, অপূর্ব সুন্দর। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি কখনো কারো ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন।